আমাদের আন্দোলনটা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন। থেমে গিয়েছিল চেনা ছন্দের কোলাহল, থমকে গিয়েছিল জনজীবনের স্বাভাবিক প্রবাহ। ১.৫ দশকের অবিচ্ছিন্ন শাসনের অবসান ঘটিয়ে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছিল বাংলাদেশে। ২০২৪ সালের ৫ আগস্ট এক অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঢেউ আছড়ে পড়েছিল সারা দেশে। ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এই আকস্মিক পরিবর্তনের মূল কাণ্ডারি হিসেবে সম্মুখে ছিল সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা। জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে রাজপথে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ উপস্থিতি ছিল তুলনামূলকভাবে ক্ষীণ। এরপরও অভ্যুত্থানের সাফল্যের পর বেশ কিছু রাজনৈতিক দলকে এর কৃতিত্ব দাবি করতে দেখা গেছে। এতে করে জনমনে এবং বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, এই ঐতিহাসিক পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর প্রকৃত ভূমিকা ছিল কতটা? আন্দোলন দমনের সময় আওয়ামী লীগ সরকার বিএনপি ও জামাতে ইসলামের দিকে আঙুল তুলেছিল। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যথাক্রমে ছাত্রদল ও ছাত্র শিবিরের ক্যাডার বাহিনীকে সহিংসতার জন্য দায়ী করেন। যদিও সেদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করে আন্দোলনের প্রতি নৈতিক সমর্থনের কথা বলেছিলেন। একইভাবে জামায়াতে ইসলামীও ১৮ জুলাই সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দেয়, কিন্তু ৫ আগস্টের আগে তারা নিজেদের ব্যানারে প্রকাশ্যে মাঠে নামেননি। মির্জা ফখরুল পরবর্তীতে বিবিসিকে জানান, আমাদের দেশের কালচারে একটা প্রবলেম আছে। ছাত্ররা অনেক সময় ওন করতে চায় না অন্য দলকে, সমর্থন দিলে এমন একটা কথা বলে দেয় যে তাদের সমর্থন আমাদের দরকার নেই। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ছিল এবং আন্দোলন চলাকালে ঢাকা থেকে ৩৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের ভাষ্য আরও স্পষ্ট। তিনি বলেন, এটার পেছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, এই জন্যই তো আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, শিবিরকে নিষিদ্ধ করেছে, আর কোনো দলকে তো করে নাই। আমরা চেয়েছি এটা যে জামায়াত শিবিরের একটা আন্দোলন এটা যেন প্রকাশিত না হয়, এটা একটা সর্বজনীন রূপ দেওয়ার জন্য। তার মতে, দলীয় পরিচয় প্রকাশ পেলে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হতো। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামও একই ধরনের কথা বলেছেন, যেখানে তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ থাকলেও দলীয় পরিচয়ে তারা আসেননি। বিশ্লেষকদের মতে, আন্দোলন সফল হলে এর কৃতিত্ব নেওয়ার প্রবণতা স্বাভাবিক। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, আন্দোলন চলার সময় তারা এই দাবিগুলো করেন নাই, কারণ তারা দ্বিধায় ছিলেন। তাদের মধ্যে সন্দেহ ছিল আন্দোলন সফল হবে কিনা। তার মতে, আওয়ামী লীগের জনবিচ্ছিন্নতাই ছিল সবচেয়ে বড় কারণ, যা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নসরিন মনে করেন, এই কৃতিত্বের দাবি ভবিষ্যতের রাজনীতিতে ক্ষমতার ভাগাভাগি ও আধিপত্যের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এস.এম. শামীম রেজার মতে, এটি আসন্ন নির্বাচনের আগে তরুণদের নিজেদের দলে টানার একটি কৌশল। এক প্রখর গ্রীষ্মের দুপুরে যখন ঢাকার রাজপথ ছাত্র জনতার স্লোগানে প্রকম্পিত, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা সেদিন হয়ে উঠেছিলেন প্রতিরোধের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। ৩১ জুলাই ২০২৪-এর সেই ভয়াল দিনে এক সহপাঠীকে বাঁচাতে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তার সাহসী পদক্ষেপ তাকে এনে দিয়েছিল এক অনবদ্য পরিচয়। টুম্পার ভাষ্যে, সে সময় রাজনৈতিক দলের কোনো চিহ্ন ছিল না, ছিল কেবল সাধারণ শিক্ষার্থী ও জনতার সম্মিলিত প্রয়াস। তার কাছে এখন কোনো দলের এই আন্দোলনকে নিজেদের মাস্টারমাইন্ড দাবি করাটা নিতান্তই হাস্যকর। ৫ আগস্ট বনানী থেকে আসা বিশাল মিছিল আর যাত্রাবাড়ির যোদ্ধাদের অসীম সাহস আর দৃঢ়তার কারণেই কেঁপে উঠেছিল হাসিনার মসনদ।
ওই বিশাল মিছিলটি মূলত আন্দোলনের গতিপথ নির্ধারণ করে দেয়। গণভবনের দিকে এগিয়ে যাওয়া জনতার উত্তাল তরঙ্গে তছনছ হয়ে যায় সব নিরাপত্তা বলয়। এরপর একে একে যাত্রাবাড়ি, মিরপুর ও মোহাম্মদপুর থেকে সব মিছিল গণভবন পর্যন্ত দীর্ঘ হয়। সব রাজনৈতিক দল মিলিয়েও এত মানুষ জড়ো করা সম্ভব নয়। ঢাকার রাজপথে সেদিন তিল ধারণের ঠাঁই ছিল না, শুধু মানুষ আর মানুষ। মুক্তির আন্দোলনে ঢাকার পুরো রাজপথ কোটি জনতার নেমে আসাই প্রমাণ করে এই আন্দোলন কোনো দলের নয়, এই আন্দোলন মুক্তিকামী সাধারণ ছাত্র জনতার। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।